আসসালাম, সিরাজ ভাই বলেন। রিং আর দাউদের ক্ষেত্রে এই সিএম দিয়ে কি শুরু করব? জি। দুইবার দিব না ঘন ঘন? না না, একদিন বা আহ, 2 দিন পর পর অবস্থা অনুযায়ী। ঘন ঘন দিলে বেড়ে যেতে পারে। আচ্ছা। আচ্ছা, কাপিং দেব না সরাসরি দেব? কাপিং করবেন, কাপিং করে দেওয়াটাই উত্তম। আচ্ছা, জাযাকাল্লাহ ভাই। আর কেউ কিছু বলবেন? আদাব ভাই। ভাই হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এখনকার ভাইরাস জ্বর হাইড্রো 36-এ গেলে গা জ্বরটা কমছে, কিন্তু CB10M CM করছি কিন্তু কোনোভাবে কমছে না। 36-এ গেলে কিছুটা কমছে, আচ্ছা, এটা সমাধান? সব থেকে সমাধান হচ্ছে যে যদি আমরা দেখি হাইড্রোতে ফেল করছে এবং সিবিতে ফেল করছে, তখন দ্রুত টিউবারকুলার এক ডোজ দিয়ে আসবো। টিউবারকুলার দিলে ম্যাক্সিমাম জ্বরগুলো কন্ট্রোলে চলে আসছে, সমস্যা হচ্ছে না। টিউবারকুলার প্লাস পিভিএস মানে থুজা, সরিনাম দিয়ে থুজা করলে, এরপরে টিউবারকুলার করলে খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে আসছে, সমস্যা হচ্ছে না। শরীর করলাম CM, হ্যাঁ, আর হচ্ছে টিউবারকুলার টেনে সোজা টেনেম সোজা দেবেন। CM, জ্বরের ক্ষেত্রে সব টেনেম দেবেন। সব 10M। হ্যাঁ মানে টিউবারকুলার টেনেম, টিউবারকুলার। টিউবারকুলার 10M আর শরীর CM, সরিনাম থুজা দুটোই সেম। শুধু টিউবারকুলারটা 10M। জি জি। জি ভাই। জাহিদ ভাই, শুরু হবে কত দিয়ে? শুরু তো সিএম দিয়েই হবে। শুরু কত, সিবি টেম? হাইড্রো সিএম দিয়ে শুরু হবে। একটা সিএম দিয়ে শুরু হবে, তারপর তারপরে অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। টিউবার আর কি কখন দিব? টিউবার আর সোজা? যদি যদি আমার হাইড্রো ফেল করে, সিএম এ কোনো রেজাল্ট আসেনি, আমি হুম 15 গেলাম বা 26-এ গেলাম, সে রেজাল্ট হুম আসেনি, তারপরে আমার সরিনাম দিয়ে কার্বোভেজে যেতে হচ্ছে। কার্বোভেজ যদি ফেল হুম। করে তখন থুজা দিয়ে টিউবারকুলার দিতে হবে। ও, তার মানে আগে হাইড্রোকে নাড়াইতে হবে, নাড়াই যদি না হয় তারপরে জি পিএসও জি সিএম এক ডোজ জি দিয়ে তারপরে থুজা টিউবারকুলার না টিউবারকুলার জি থুজা কোনটা? জি জি। আগে থুজা না আগে টিউবারকুলার? তবে যদি পুরাতন পেশেন্ট হয়, যে পেশেন্ট আমাদের কাছে আগে ছিল, তার অন্য কোনো মেডিসিন চলছিল, হঠাৎ করে তার জ্বর এসেছে, তখন আমরা হাইড্রোতে না গিয়ে সরাসরি কার্বোভেজে আসবো। কার্বোভেজ থেকে বাদ বাকি প্রসিডিওর গুলো করে বের হয়ে আসবো। মানে আগে টিউবারকুলার তারপরে থুজা? জি। আচ্ছা, জাহিদ ধন্যবাদ। ভাই, এগুলা কি এই যে সিবি দিব, থুজা দিব, টিবার ক্লাব, এটা কি একবারই দিব, ওয়ান বার দিব নাকি রিপিট করা যাবে? সিভিটা তো রিপিট চলবে, সিভি রিপিট চলবে। আর বাকিগুলো যেগুলো বললাম, টিউবারকুলার, থুজা, সরিনাম, এগুলো সব ওয়ান ডোজ। ভাই ভাই এগুলো ওয়ান ডোজ আসসালামু দিয়ে দিয়ে আলাইকুম। আবার ইয়াতে ব্যাক করবো, সিবিতে আসবো? হ্যাঁ হ্যাঁ, আবার সিভিতে ব্যাক করতে হবে। আর একটু বলি ভাই, ওই যে আপনি সেদিন যে একটা রুগীটা বলেছিলেন শরীরাম এক ডোজ খেয়ে রাত্রিতে আহ থোজা খেতে, ওই রুগীটার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছিলেন? বা ওই রুগীটা মনে হয় বলবে, আমাদের কোনো এক ভাই হয়তোবা, তার জ্বর ছিল তার ছেলে সম্ভবত, ও, যদি সাপোল ক্লাস হয়। আচ্ছা, সে সে যদি হচ্ছে আমাদের এখানে থাকে ওই ভাই, তাহলে আপনি কথা বলবেন। আর যদি না থাকে তাহলে আমি বলছি যে পরবর্তী দিন তার আর কোনো ওষুধ লাগেনি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, জ্বরটা চলে গেছে আর জ্বর আসেনি। জি ভাই, ওকে ভাই। আসসালামু আলাইকুম। আসলাম, এই হুম। ঠিক। জি ভাইয়া, বলতেছি রুগী হচ্ছে মেন্টালি খুব ডিস্টার্ব। আগে হচ্ছে আগে যখন বলছিলাম তখন আপনি এটার ইয়ে পর্যন্ত চলছিল, সিবি হচ্ছে 10M ভালো ছিল। মাথা টাথা একদম পুরো কাজ করতো না, কোনো কিছু বললে বুঝতো না, অথবা কারোর সাথে কথা বলতে গেলেও পারতো না, তো গুছায় পারতো না আর কি, এরকম একটা ডিসঅর্ডার টাইপের হয়ে গেছিল। তারপরে ওইটা খাওয়ার পরে ঠিক ছিল। কয়দিন 4 মাস ঠিক আছে রানিং, কিন্তু এখন আবারও সেম সমস্যা।
ওই ভালো লাগা নাই, অস্থিরতা, বিরক্ত, অলসতা, বাজে অবস্থা রুগীর। এখন সেই ক্ষেত্রে কোনটা চালাবো? আচ্ছা, যদি এরকম পরিবেশ হয় তাহলে পাওয়ারটা চেঞ্জ করে দেখতে হবে, আর পাওয়ার চেঞ্জ করে যদি পরিবর্তন না আসে তখন নতুন করে ভাবতে হবে। কিন্তু প্রথম কাজ হচ্ছে না, পাওয়ারটা পরিবর্তন দিয়েছিলাম করা। আমি হচ্ছে ওই আর কি 10M আমি সিভি হচ্ছে 10M দিয়েছিলাম, কিন্তু কাজ হয় নাই। হ্যাঁ, তাহলে 50 এম দিতে হবে। ওইটা, ও আচ্ছা, 50M হচ্ছে একবার তাইলে দিয়ে দেখি, তাই তো? হ্যাঁ, 50 এম দিয়ে কাজ না হলে তখন আমরা এটা নিয়ে নতুন করে ভাববো। হ্যাঁ। আচ্ছা, যদি না হয় তাহলে আমি সেইভাবে আমি আপনার এই নক দিবানে। আর একটা সমস্যা হচ্ছে, রুগীর যে হচ্ছে হেপাটাইটিস ছিল, তা আপনি বলতেছিলেন সিএম দিতে, না সবসময় অলসতা কাজ করে আর ঘুম ক্লিয়ার হয় না। তা সিএম এ সাময়িক ভালো ছিল, তারপর আমি 15 দিলাম, কিন্তু তেমন কোনো রেসপন্সই আসেনি। ঘুম, চোখ ভর্তি ঘুম, কিন্তু আপনার ঘুম ক্লিয়ার হচ্ছে না, একদম মাথা টাথা ঝেঁকে থাকতেছে, এদিকে সরিনাম থুজা কি অলসতা, দেওয়া কোনো হয়েছে? কাজেও না। সরিনাম আর থুজাটা দেওয়া হয়নি। এক ডোজ এক ডোজ দিয়ে আসতে হবে এবং সিএমএই থাকতে হবে। 15 থেকে সিএমএ নামার দরকার এখন। এখনই সিএমএ যাওয়ার দরকার নেই, 15-তে যাওয়ার দরকার। আচ্ছা, তাই মানে এখন সমস্যা হচ্ছে কি, রুগী হচ্ছে মানে ঘুম চোখে, কিন্তু আসলে ঘুম হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। একদম মানে সে বলতেছে আমার মস্তিষ্ক সজাগ আছে, কিন্তু আমার চোখ আমি খুলতে পারি না। তাহলে আমি কি আগে হচ্ছে থুজা দিব তারপরে সরিনাম দিব? সরিনাম আগে, তারপর থুজা। আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাইয়া, জি। জি আমি একটা ভালো কথা বলি। হ্যাঁ, ওই যে ঢাকার যে আসসালামু আলাইকুম। সেমিনার করলাম, হ্যাঁ আমরা ঢাকার সেমিনার করে আসে জি ভাই। আমি আমার শাশুড়িকে ডায়াবেটিসের ওইটা পরীক্ষা আপা করছি। আপা হ্যাঁ, আপা আপা ডায়াবেটিক্স নিয়ে অনলাইনে কোনো কথা হবে না না। না ভুলে যান, এই যে ক্লাস আপনার যা করতেছে তো বলার এখন আছে আচ্ছা ক্লাস আপনি করবো আমাকে না, বলবেন। একটু পরে কথা বলবো ঠিক না। আছে, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। জি। জাহিদ ভাই, ডায়াবেটিক্সের কেস সফল হোক বিফল হোক যাই হোক, ডায়াবেটিক্স নিয়ে অনলাইনে কোনো কথা হবে না। যা কথা হবে সব ওকে, ওকে, অনলাইন। ওকে। জি। জাহিদ ভাই, জি জি ভাই বলেন। হ্যাঁ একটা পেশেন্ট ড্রাগ করে, বিভিন্ন ধরনের ড্রাগ করে দীর্ঘদিন থেকে, জি এবং মারাত্মকভাবে তার ঘুম নেই, একবারই স্লিপলেসনেস, কমপ্লিটলি স্লিপলেসনেস। জি আর বাসায় এসে অত্যাচার করে, তার ওয়াইফ সহ বাচ্চা এবং অন্যান্যদের খুবই অত্যাচার করে, মানে ক্রিটিক্যাল অবস্থা বলা যায়। তো এখন এইটা চিকিৎসা শুরু করব কিভাবে, একটু যদি অ্যাডভাইস করতেন। আচ্ছা, এটা চিকিৎসা শুরু করবেন হচ্ছে আপনি হাইড্রো দিয়েই শুরু করবেন, এবং সরিনাম এবং সিভিলিনাম এইটা মাঝে মাঝে দিয়ে যেতে হবে। বুঝা গেছে? জি জি। হ্যাঁ। মানে এই সিএম দিয়ে শুরু করব। সিএম দিয়ে শুরু করবেন। অবস্থা ভেদে নিচে বা উপরে যাওয়া লাগতে পারে, সেটা পরে, কিন্তু সরিনাম এবং সিভিলিনাম এখানে এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা প্রসিডিওর মেনটেন কেন না করে চলে গেলাম। তো এটা প্রসিডিওর মেনটেন করাটা আসলে মেইন ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপাতত রুগীকে ঠান্ডা করা। পরে তো ধীরে ধীরে আমরা সময় পাচ্ছি রুগীকে প্রসিডিওর মেনটেন করানো। তো সেই জায়গায় আমরা দ্রুত রুগীকে কন্ট্রোল নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে আহ, থুজা, তারপরে অন্যান্য যেসব সাইকেল গুলো রয়েছে সেগুলো আমরা পরে দেখবো। জাযাকাল্লাহ খাইর। জি। এখানে কি প্রত্যেকটাই সিএম ভাইয়া? হ্যাঁ, না না, আপনার সরিনাম এবং সিফিলিনাম হচ্ছে 200 করে। সিএম নিতে পারবে না। এই এই হাইড্রো সিএমই রাখা যায় না। আহ, ওটা অধিকাংশ ক্ষেত্রে নিচে নামতে হয়। তো সেটা সেই জন্য বললাম ওটা অবস্থা দৃষ্টি, কিন্তু এই দুটো 200 200। এটা জি। তো নেশা যারা করে নেশার ক্ষেত্রেও তো হয়, এটাই। হ্যাঁ হ্যাঁ, নেশার ক্ষেত্রেই তো, নেশার কথাই বললেন। আর কেউ কিছু বলবেন?
জাহিদ ভাই, আর ওয়ান ওই যে টেন। গলায় ইনফেকশন হলে, টিউমার মানে যে টনসিল ইনফেকশন হয়েছে, ফেটে গেছে, পুজ হয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কত থেকে শুরু করব? এগুলো 36 দিয়ে শুরু করবেন, 36 বা 38। আমি তো 26 দিয়ে দিছি। 26 দিয়েছেন, দেখেন না হলে পরের দিন ডেকে নেবেন। ও বললো যে যেদিন খাইছে ওই দিন একটু ভালো ছিল, আবার পরের দিনই বেশি হয়েছে। ও আচ্ছা, তা 26 খাচ্ছে না, না এক ডোজই দিয়েছেন? এ- এক ডোজই দিছি, বলছি যে যদি দেখো যে ভালো লাগতেছে, তাহলে আর খায়ও না। হ্যাঁ, পরে একদিন ভালো লাগছে আর খায় নাই, পরে আবার আজকে আমার কল দিছে, পরে বললো যে ওইটা খাওয়ার পরে আবার আজকে আবার 2 দিন ধরে বাইরে গেছে গা। পরে কইছি তুমি ওইটা আবার 8টা ঝাঁকি দে আবার খাও, দেখো কেমন হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। এখানে ব্যাপার হচ্ছে যে এগুলো খুব হাইলি ইনফেকশন, হ্যাঁ, রুগী জি। অস্থির হয়ে পড়ে। তো হ্যাঁ, সেজন্য হ্যাঁ। আমার কথা হচ্ছে যে আমরা রুগীর শান্তি দিতে চাই, রুগী যেন আরাম বোধ করে, স্বস্তি বোধ করে, সেজন্য আমরা এখানে রিপিট ডোজ করব। হাইলি ইনফেকশন যে সমস্ত কেসগুলো পাবো সেগুলো সব রিপিট ডোজ দেবো। যেমন ধরেন রিপিট এই ডোজ যে কি ভাইরাস, দিনে প্রতিদিনই নাকি দিনে 2 বার 3 বার? প্রতিদিন একবার লাগলে একবার, 3 বার লাগলে 3 বার, 10 বার লাগলে 10 বার, ও আচ্ছা, ঠিক আছে। রুগীর অবস্থা অনুযায়ী। যখন খারাপ লাগবে তখনই খাবে। যেমন ধরেন জ্বরে, আমি বললাম জ্বরটা রিপিট ডোজ দিতে হবে ঘন ঘন। ঘন ঘন বলতে কত, আপনার মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যত জ্বরটা তীব্রতা আকার ধারণ করবে তত বেশি রিপিট ডোজ হবে। যত কমবে তত টাইমটা বাড়তে থাকবে। হ্যালো ভাইয়া, হ্যাঁ, এটাই। বলছি আমার আরেকটা হেপাটাইটিস রোগী, তো ওনাকে আমি 36 দিয়েছিলাম, শুরু করছিলাম আর কি 36 দিয়ে। ওনার পয়েন্ট 294। মানে হ্যাঁ, ওনার হচ্ছে তেমন কোনো সিমটম নাই আর কি, শুধু ওই হাত পা আর কি, মাথা আর কি তাপ বের হয়, জলে একটা অস্থিরতা ভাব। তো 10 দিন হইছে, আহামরি কেমন তেমন রেসপন্স নাই। ওইটা কতদিন চলবে? সরিনাম থোজা দিয়ে আসো এক ডোজ করে। তাইলে হচ্ছে সরিনামার পূজা, মানে আমার উনি দূরের রুগী তো, ওষুধ আবার পাঠাতে হয়। ও এই আচ্ছা, জন্য তাইলে সরিনাম কি থোজা দিয়ে দাও, সরিনামার আর পূজা আর হচ্ছে? 38-40 দিয়ে দাও, আর কার্বোভেজ দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাইদ সাহেব বলেন। সাইদুদ্দিন বলেন। একটা প্রশ্ন ছিল এখানে, ওই যে এর আগে হেপাটাইটিসের ব্যাপারে যে একটা উত্তর দিলেন আপনি, এখানে একটা অনুপ্রক সম্পর্ক প্রশ্ন ছিল। জি জি। 38 দিয়ে শুরু কেন হলো? এইজ ও, থার্টি ওইটা এইট পরিমাণটা অনেক বেশি ভাই। 200 200 কত শুনলেন আপনি? এই জি। এই জন্য আমরা খুব ভাইয়া হায়ার দুইশো পোটেন্সি ব্যবহার চুরানব্বই করেছি। 200, 294। 294, যেখানে ওয়ান মানে সর্বোচ্চ কাটা পয়েন্ট 1, সেইখানে আছে হচ্ছে আপনার 294। এটা একটা খুব ডেঞ্জারাস আচ্ছা, ঠিক জায়গা আছে। আছে, যার জন্য আমরা হায়ার পোটেন্সি দিয়ে শুরু করেছি। আচ্ছা। হ্যাঁ, শামসুল আলম বলেন। জি স্যার, ওই রিকেট বাচ্চাদের কত পড়ে? এটা সিএম দিয়ে শুরু হবে। আর স্যার ওই যে মেয়েদের অবাঞ্ছিত যে লোম গজায় মুখে, এখানে? এগুলো এগুলো সিএম দিয়ে শুরু করবেন। তবে এগুলো আসলে তো খুব ক্রিটিক্যাল একটা জায়গা, যেখান থেকে কতটা এগিয়ে দেওয়া যাবে সেটা দেখা যাক। আপনি শুরু তো করেন, তারপরে কথা বলবো। আচ্ছা স্যার, ওই যে প্রসূতি, এবং অনেক এক্ষেত্রে সময় যে ড্রোসেরার প্রসূতি একটা ব্যাপক গাভীদের। ভূমিকা জি স্যার। লক্ষ্য করা যায়। ড্রোসেরার একটা ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যায় এই ধরনের হরমোনিক ইমব্যালেন্স গুলোতে। প্রসূতি গাভীদের উড়ান শক্ত হয়ে যায়, প্রসূতি গাভীদের উড়ান শক্ত হয়ে যায়, হাত দেওয়া যায় না, যাকে আমরা স্তন ঠুনকো বলি আর কি। এক্ষেত্রে কত পটেন্সি দিয়ে কিভাবে চিকিৎসা করা যেতে পারে? কাদের কাদের? ওই প্রসূতি গাভী, অনেক মেয়েদের, মহিলাদেরও হয় এটা।
খেয়েছেন স্তন ঠুনকো যেটা বলা হয়। এটা? আমি আমি সবসময় অনুরোধ করি যে পশু চিকিৎসক যারা আছে তাদের ভাত মেরেন না। আপনারা তাদেরটা তাদের ছেড়ে দেন, আপনারা মানুষ নিয়ে আসেন, মানুষ নিয়ে থাকেন। স্যার এটা মহিলাদের ক্ষেত্রে এটা হয়। হ্যাঁ, মহিলাদের হলে আপনি হাইড্রো 28 দেবেন বা 30 দেবেন। স্যার এগুলো একটা রোগীতে এগুলো স্যার ঠুনকো জ্বর বলে, ঠুনকো জ্বর। হ্যাঁ হ্যাঁ ঠুনকো জ্বর। হ্যাঁ, জি। এগুলো আসলে একটা এগুলো একটা আপনি ওই যে 28 বা 30 আপিলের দিবেন। এ খুব হাইলি একটা ইনফেকশাস ডিজিজ। হ্যাঁ, হঠাৎ আসে ও হঠাৎ চলে যায়। তো ছোটবেলায় গ্রামে মা বোনদের দেখেছি যে ওই কবিরাজের কাছ থেকে ঝেড়ে নিতেন, হয়ে ঠিক হয়ে যেত। তো যদি এই ও ধরনের কেস আমাদের কাছে আসে, অবশ্যই আমরা প্রায়োরিটির ভিত্তিতে 26 26 না 28 এবং 30, 28 বা 30 দিয়ে শুরু করবো। ইনশাল্লাহ খুব দ্রুত এটা ঠিক আরেকটা হয়ে স্যার, যাবে। জি স্যার আরেকটা স্যার, একটা রোগীর হচ্ছে আঁচিল বুঝছেন, সমস্ত শরীরে মানে তীরের মতো অসংখ্য আঁচিল মানে বের হয়েছে দীর্ঘদিন। তো এটা আমি হাইড্রো 30 32 দিলাম, সরিনাম সিএম দিলাম 26 দিলাম, ফুজা সিএম দিলাম 26 দিলাম, কোনো পরিবর্তন নাই স্যার। এখানে কি করা যায়? হ্যাঁ, তিলের মতো অসংখ্য আসিল যদি হয় তাহলে আপনি, এটা খুব লং প্রসেস হবে, এবং সেই জায়গাগুলোতে আপনি দেবেন হচ্ছে 40 বা 38 এরকম। এরকম পোটেন্সি দিলে আস্তে আস্তে দেখবেন ওটা ঠিক হয়ে আসবে। আচ্ছা। এটা অনেক সময় লাগবে। এবং মাঝে মধ্যে ও আমাদের যে সাইকেল গুলো আছে আমরা যেটা ঘুরাই, প্রত্যেকটা জি স্যার। সাইকেল একটু একটু ঘুরে আসতে হবে, মিনিমাম 15 দিনে একবার। এটা ও কিন্তু খুব দ্রুত সহজে সমাধানযোগ্য না। আর টনসিলের ক্ষেত্রে স্যার আপনি 28 দিয়েই শুরু করতে হবে স্যার। টনসিলের ক্ষেত্রে বাচ্চাদের 7 বছর টনসিলাইটিস যদি বয়স। খুব খারাপ অবস্থায় দেখেন, যে অস্থির হয়ে যাচ্ছে, তাহলে ও আসলে ওই যে 100 ক্লাস পূর্তি উপলক্ষে তো আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আসলে এই ব্যাপারে কিছু কথাবার্তা বলার দরকারও ছিল আমার, তার সেটা বলা হয় নাই। তা মানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জন্য যে এরকম একটা মহৎ অনুষ্ঠানে 100 ক্লাস পূর্তি উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। স্যারকে সবচেয়ে বেশি শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘ স্যার প্রায় ডাক্তারি করছি প্রায় 30 বছর হলো, তবুও কোনো রোগ কত পটেন্সি প্রয়োগ করতে হবে তা ভালো জানতাম না। তা আপনার মাধ্যমে তা জানতে পেরেছি এবং সেই মোতাবেক ওষুধ প্রয়োগ করে রোগীদের বেশ উপকৃত হয়েছে। এতে আমিও যেমন, রোগী যেমন উপকৃত হয়েছে, আমিও তেমনই তৃপ্ত হয়েছি। এজন্য আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক স্যার, প্রিয় না হলেও অনেক রোগী আমার কাছে এ ব্যাপারে অনেক উপকৃত হয়েছে। ক্যাটালাইজ করতে স্যার ল্যাক অফ ভাইটাল রিয়াকশন এর জন্য আহ, এটাই আমার কাছে সবচেয়ে বেশি উপকৃত একটা পদ্ধতি হিসাবে এটা মনে হয়েছে, এবং এই জন্যই আমি আপনাকে আরো বেশি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অসংখ্য জি স্যার। মোবারকবাদ যে আপনি আহ, আপনার রোগীদের সেবা দিতে পারছেন। আর জি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই জিনিসটা দিয়েছেন আমরা একসাথে থাকার কারণে। যদি আমরা একসাথে থাকতে পারি, আমরা দীর্ঘদিন পথ চলতে পারি, এটা আরো বেশি অনেক জন মানে উপকারমুখী অনেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, আমরা আশাবাদী। তো সেই হিসাবে আমরা একসাথে চলতে চাই, একসাথে থাকতে চাই। এটাই আপনাদের কাছে আমার সবসময় চাওয়া। আমি তাহলে প্রতিনিয়ত কিছু সবার কাছ থেকে শিখতে পারবো, সেটা সবার মাঝে শেয়ার করতে পারবো, অনেকেই এটা থেকে শিখে উপকৃত হতে পারবে। জি স্যার। স্যার একটা রোগীর স্যার ওই যে মানে টিউমার এখন গলায়, গলায়, তারপর আপনার সারা বগলে, ব্রেস্টে, বিভিন্ন জায়গায় টিউমারে এমন প্রচন্ড ব্যথা জ্বর ছিল যে তাকে টেস্ট করার পরে তারা বলেছে যে এটা আপনার অপারেশন করি, কেমো টেমো নিতে হবে, তার মানে ক্যান্সারের কথাই বলেছিল তারা। এটা রুগীটা অনেক দূরে বাড়ি, বয়স 48 বছর, নীলিমা নামে রুগীটা, মোড়লগঞ্জ বাগেরহাট থেকে আমি হাইড্রো 28 দিলাম, শুরু করলাম, আর অন্যান্য ওষুধপত্র দিয়ে দিলাম, কিন্তু হাইড্রো 28-এই মোটামুটি এই তার জ্বর টর গুলি সব চলে গেছে, এবং এই মোটামুটি এখন একটু মানে টিউমারও অনেকটাই মানে স্বাভাবিক হয়ে গেছে। মানে আর খুব একটা লক্ষ্য করা যায় না তার এই জিনিসগুলি, এবং জ্বর টর গুলি স্যার নেই এখন। স্যার কি ক্রমে ক্রমে পটেন্সি বাড়াতে থাকবে? হ্যাঁ, ধীরে ধীরে পোটেন্সি বাড়াতে থাকবেন, সেটা খুব কেয়ারফুলি।
ও, কারণ যদি ক্যান্সার 100% জেনুইন হয়, আর আল্লাহ যদি তাকে মুক্তির দিকে না নেন, তাহলে ক্যান্সার কিন্তু ভালোর দিকে গিয়ে ইউটার্ন নেয়। আর ইউটার্ন নিলে আচ্ছা। তখন কিন্তু আপনি দিশেহারা হয়ে যাবেন। তো সেজন্য খুব ও, কেয়ারফুলি এগোবেন। আর যদি কোনো পরামর্শ কখনো লাগে অবশ্যই ফোন করবেন। ইনশাল্লাহ জি আমি স্যার। আছি আপনাদের পাশে সব সময়। হয়তো অনেক ব্যস্ততার কারণে সবার ফোন সবসময় রিসিভ করতে পারি না, তারপরেও চেষ্টা করি। আর যাদের ফোন আমি সবসময় রিসিভ করতে পারি না তাদের কাছে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। আচ্ছা। স্যার, মাঝে মাঝে কি থুজা এবং সরিনাম এটা দিতে সালাম থাকবেন আলাইকুম এই স্যার, রোগী? ভালো আছেন? হ্যাঁ, এটা মাঝে মাঝে দিতে পারেন। সেটা খুব সালাম খুব আলাইকুম বেশি স্যার। তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ ক্যান্সারের পেশেন্ট তো কখন জি স্যার। বিগড়ে যাবে সেটা খুব বলা খুব মুশকিল। এজন্য ও, আপনি খুব হুঁশিয়ার, খুব চৌকান্না থাকবেন। এই রোগীর স্যার এখন আপনার প্রেশারটাও নিয়ন্ত্রণে নেই, আবার ডায়াবেটিসটাও অনেক বেশি। ডায়াবেটিসটাও অনেক বেশি এই রোগীটার। প্রেশারটা নিয়ন্ত্রণে নাই, প্রেশারটাও বেশি। এখন তো আচ্ছা ঠিক আছে, ওগুলোর জন্য যা খুশি করুক, ও নিয়ে আপনার এখন মাথা ব্যথা করার দরকার নেই। আগে আপনি যে লাইনে হাঁটছেন এইটা ঠিকঠাক করেন, পরেরটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি স্যার। আমাদের কাছে আসসালামু অস্ত্র আলাইকুম। আছে, আমরা ব্যবহার করবো। আচ্ছা, জি। জি স্যার। শামসুল আলম। শামসুল আলম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছোট বাচ্চার একটা অ্যালার্জি সম্পর্কে বলতাম। রুল আমিন। স্যার শুনতে পাচ্ছেন? জি জি। স্যার হ্যাঁ আপনার হ্যাঁ, কাছে বলেন ফোন বলেন। দিয়েছিলাম, একটা ছোট বাচ্চার অ্যালার্জি। জি 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 জি। 2 রানে অ্যালার্জি। আপনি হাইড্রোসিএম দিতে বলছিলেন, তো দেওয়ার পরে বাড়ছে। এরপর কাপিং করছিলাম 10 কাপিং। কাপিং করার পরও বাড়ছে। এরপরে 200 দেওয়ার পরে মোটামুটি কম, কিন্তু তারপরও আবার বের হয় নতুন করে। এরপরে আমি ফোন দিছিলাম, আপনার সাথে কথা হয় নাই, অনেকবার ফোন দিছিলাম। আচ্ছা এরপরে আমি হাইড্রো 10 এম দিলাম, শৌকত ভাইয়ের সাথে আলোচনা করে 10 এম দিলাম। তো 10 এম 15 কাপিং করছি। 15 কাপিং করার পরে দিলাম, দেওয়ার পরে মোটামুটি খুব ভালো। কিন্তু ভালো হয় আবার হয়, দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কিন্তু পুনরায় আবার ফিরে আসতেছে। তো এখন কোন রকম ভাবে এটা আচ্ছা। এক ডোজ ছরিনাম দিয়ে দুধা স্যার দিয়ে কি আসেন। রুহুল আমিন। সুরিনাম যে রুহুল আমিন, এক ডোজ দুধা দিয়ে ছরিনাম দিয়ে আসেন। জি জি, ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আরেকটা বিষয়, আলাইকুম। জি বলেন। টনসিল আপনার কাছে ফোন দিয়েছিলাম, 2 টনসিল ফুলে রসগোল্লার মতো হয়েছিল। তো জি জি। সিএম দিতে বলছিলেন হাইড্রো, এরপরে 28 30 দিতে বলছিলেন। খুব মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল। এরপরে আমি এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর ইঞ্জেকশন দিয়ে দিছে। দেওয়ার পর মোটামুটি ভালো, তবে রিয়াকশন হয়েছে, হাত পায়ে জ্বালা যন্ত্রণা। এরপরে টিউবার টিডি দিলাম, টিডি 10 এম। 10 কাপিং করার পরে টিডি দেওয়ার পরে মোটামুটি ইনফেকশন মানে কমছে, এরপরে ফোলা কমছে, মোটামুটি এখন শরীরটা ভালো। এবং টনসিলের যে জ্বালা যন্ত্রণা এবং ব্যথা ছিল সেইগুলো নেই। এখন 3 দিন পর পর দিচ্ছি, 2 দিন পর পর দেওয়া হচ্ছে টিডি 10 এম। এখন স্যার 10 এমই কি চালাবো, না সিএম বা অন্য কোন পোটেন্সি দেবো? মাঝে মাঝে মানসিক টেনশন করে, তখন শরীরে 1 ডোজ দেওয়া হয়, দেওয়ার মোটামুটি ভালো থাকে। এখন স্যার প্রশ্ন হচ্ছে, টিডি কি 10 এমই চালাবো, না অন্য কোন পটেন্সি দিব, সিএম বা ইত্যাদি অন্য কোন পটেন্সি? যখন 10 এম আপনার উপকার করবে না তখন আপনি পাওয়ার পরিবর্তন করবেন। যতক্ষণ 10 এম উপকার করবে ততক্ষণ আপনি পাওয়ার পরিবর্তন করবেন না, তাহলে অ্যাগ্রাভেশন ঘটবে। স্যার টিডি কি 3 দিন পর পর কি দিব, না প্রতিদিন একবার 1 ডোজ করে দিব? সেটা তিন আমি দিন তো পর তিন পর দিন দুই দিয়ে দিন পর যদি পর দিয়ে উপকার। উপকার হচ্ছে কিনা। জি জি, উপকার হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে প্রতিদিন দিলে অ্যাগ্রাভেশন হবে। আপনি প্রয়োজনে দেখেন এখন 3 দিনের জায়গায় 4 দিন করতে পারেন কিনা। আচ্ছা, জি জি স্যার। 4 দিনের পরে 5 দিন ধন্যবাদ স্যার। করতে পারেন কিনা, এইভাবে করে ধীরে ধীরে এগিয়ে যাবেন, বাড়িয়ে যাবেন। হ্যাঁ। আচ্ছা, জি জি। জাহিদ ভাই। জি। আপা বলেন। হ্যাঁ ভাই,
আমি তো একটু বিপদে আছি। হ্যাঁ আমার বলেন। হলো হঠাৎ করেই 5 দিন আগে হঠাৎ করে ব্যথা, কিন্তু এর আগে ব্যথা হইতো, বমি আসতো মাঝে মাঝে, মনে করছিলেন হয়তো গ্যাস্ট্রিক হয়েছে। কিন্তু হঠাৎ করে সেদিন গ্যাসের তেমন প্রবলেমও না, কোনো ট্যাবলেটও খাই নাই, হঠাৎ করে শেষ রাতের দিকে ব্যথা ব্যথা নাম সহ্য করতে পারি না। এখন ব্যথা সহ্য করতে পারি না, এখন কি করবো, গ্যাসে পড়েছিল, বাসায় খাইলাম দুইটা একবারেই, তাও কোনো কাজে হয় না। এখন আস্তে আস্তে মানে দম বন্ধ হয়ে আসতেছে আর কথা বন্ধ হয়ে গেল, মানে স্ট্রোকের মতো একটা ভাব হইলো। পরে ওই যে ওর আব্বু হসপিটালে নিয়ে গেছে সদরে, নেওয়ার পরে হলো ওনারা ইঞ্জেকশন দিল, দিল, যা হ্যাঁ পরে ইসিজি করলো, করার পরে দিল, এগুলো এগুলো দেওয়ার পরে কমলো। তারপরে টেস্ট দিছিল, 4-5টা টেস্ট করার পরে পিত্ত পাথরি ধরা পড়ছে। আচ্ছা এখন ওনারা মানে প্রথমে একটা আলতা করছি, বললো যে এইটা আবার একটা আলতা দিল, যে না, আপনি মানে টাঙ্গাইলে যে বড় শহীদুল্লাহ স্যার, ওনারা একটা আলতা করাইতে বললো। তো ওনাদের বললাম সেখানে ওই একই পিত্ত পাথরি, কিন্তু পাথরগুলা একটা না বা মাল্টিপল না, মানে ওইখানে অসংখ্য, গোনার বাইরে ছোট ছোট অসংখ্য পাথর হয়েছে। এখন আচ্ছা ওনাদের বললাম, ওনারা মানে অপারেশন করতে বলছে। পরে আমি বললাম এগুলো ওষুধের দ্বারা যাবে না, কয় না, পাথর হয়ে গেছে, এখন ওষুধের দ্বারা যাবে না। এখন তারা সবাই আমাকে সার্জারি করতে বলতেছে, কিন্তু আমি আসলে সার্জারি করতে চাইতেছি না। আচ্ছা। আমিনা আপা, আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে হাইড্রোফোবিনাম সিএম কাপিং, দরকার হলে কাপিং করে নেবেন। প্রতি ঘন্টায় একবার করে খাবেন, প্রতি ঘন্টায়। আর 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 আপনি হচ্ছে 2 দিন পর পর আমাকে ফোন দিয়ে জানাবেন। আমি তাইলে এই হাফ লিটার বোতলে আমি বানাই নাই হাইড্রোফোমিনাম, ওইটা জি দেখা যায় প্রতি ঘন্টা এক মুঠো করে খাই। জি জি। আচ্ছা ঠিক আছে, কারণ আমি ওনারা বাসা থেকে কেউ রিস্ক নিতে চাইতেছে না, ওনারা আমাদের ছুটি দেয় নাই, ইমার্জেন্সি অপারেশন করতে বলছে। আচ্ছা কিন্তু আমি ঠিক ছুটি আছে, নিয়ে আসছি, ঠিক যে আমি আছে, জানি ঠিক আছে, অপারেশন করলে তো করাই হয়ে গেল। তো আমরা যদি 1-2 মাস পরে করি, অসুবিধা কিসের আছে? না, আমি বলছি যে না, আমি 1 মাস ওষুধ খেয়ে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম মারুফ। আসসালামু তুই না আলাইকুম হলে স্যার। হোমিও ডাক্তার। জি স্যার, কয়েকটা বিষয়। স্যার, 1 নম্বর হলো যে এর আগে আমরা আলোচনা করছিলাম যে কোনো বাচ্চার যদি অন্ডকোষে টিউমার বা কোথাও হয় তাহলে সিএমই দেব, কিন্তু আমি তার আগেই 30 দিয়ে ফেলছিলাম, 30-32, তো তেমন কোনো ইমপ্রুভ হচ্ছে না, সেক্ষেত্রে কি সিএমএ আসতে পারবো? হ্যাঁ আসেন, সরিনাম সরিনাম এবং আচ্ছা, টুজা দিয়ে আসবেন। সরিনাম তোজা দিয়ে, আচ্ছা। স্যার, আর একটা বিষয় হলো টাইফয়েডে যদি কারো চুল পড়ে যায় অনেক আগে, সে আসছে আমার কাছে 10 বছর পরে অন্য সমস্যার জন্য, সেক্ষেত্রে কি তার চুল বা কোনো কিছু, চুল ভুরু কোনো কিছুই নাই, শরীরে চুল বলতে কোনো কিছুই নাই, এখন সেক্ষেত্রে কি আর সিএম দিয়ে শুরু করলে কোনো ইমপ্রুভ পাওয়া যাবে কিনা? টাইফয়েডের কুফলটা সম্পূর্ণ কার্বোভেজের একান্ত ব্যক্তিগত ক্ষেত্র। তো সেজন্য আমরা এগুলো প্রসিডিওর মেনটেন করে কার্বোভেজে চলে যাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার, আর একটা হলো কাশি যদি থাকে তাহলে আমরা 200-তে আসি, 200-তে না হলে 0/3-তে, তো সেক্ষেত্রে কি 0/1-এও আসা যায় নাকি তাই। 0/, তো এরপরে 0/1-এ যদি শুধু কাজ না হয়? শুধু গর্ভবতী ছাড়া, শুধু গর্ভবতী ছাড়া যে কোনো জি, পেশেন্টের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমরা 0/1-এ আসতে পারবো। আচ্ছা আচ্ছা। স্যার, এক্ষেত্রে কাশির রোগী যদি 0/1-এ ইমপ্রুভ না করে, ইমপ্রুভ করতেছে, 200-তে ইমপ্রুভ করছে, ইমপ্রুভ করে স্থবির, এরপরে আবার 0/3 দিচ্ছি, তখন স্থবির হয়ে এখন শুধুমাত্র রাত্রে দেখা দেয়, তো আচ্ছা, সেক্ষেত্রে 0/1-এ আসার পর যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে পারি স্যার? এক ডোজ টিউবারকুলার দিতে হবে, তারপরে দরকার হলে এক ডোজ সিভিলিনাম দিতে হবে। হ্যাঁ আচ্ছা। আর স্যার, সমস্ত সার্কেল ঘোরানোর পরেও পিরিয়ড না আসলে পারে কি করা যায়? অল্প অল্প করে আসছে, পুরো একটা সার্কেল ঘোরানোর পরে আবার ওই একদিন হালকা হালকা আসার পরে আবার বন্ধ হয়ে গেছে, কার্বোভেজ 200-তে রেখে দিতে এক্ষেত্রে হবে। কারো ভাবে 200 না? আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, আমাদের 2 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, আর আজকের ক্লাস এখানেই মুলতবি হবে, যদি যখন লাইনটা কেটে যাবে। জি, আর কেউ কিছু বলবেন কিনা? আচ্ছা স্যার, আর একটা হলো ইএসআর, অর্থাৎ সিবিসি করাইলে ইএসআর যদি কারো 100-র উপরে থাকে সেক্ষেত্রে কি করা যায়? ইএসআর টা কমানোর জন্য অন্য কোনো কিছু আছে কিনা? ইএসআর বাদ দিয়ে আর কি ঝামেলা আছে সেটাও তো দেখতে হবে। 100-র উপরে ইএসআর মানে তো সামথিং রং ইন্ডিকেশন। জি জি।
তো সেক্ষেত্রে আমরা গর্ভবতী যদি অন্য কোনো সেক্ষেত্রে ঝামেলা না হ্যাঁ। থাকে, তাহলে আমরা দেখবো যে ওটা থেকে কত দ্রুত কমিয়ে আনা যায়। সেক্ষেত্রে কার্বোভেজ, সরি, হাইড্রোফোবিনাম সিএম দিতে হবে। সিএম দিয়ে 3-4 দিন করা ইয়ের পরে আবার দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, একটা পেশেন্টের সাথে ব্যাপারে আপনার সাথে আলাপ করছিলাম, যার ইএসআর 70 ছিল এবং প্রস্রাবে ইনফেকশন ছিল। আপনি বলছিলেন মেডোরিনাম দিনে 2-3 বার করে দিতে। তো দেওয়ার পরে তার প্রস্রাবের ব্যথা জ্বালা যন্ত্রণা কমে গেছে। সেক্ষেত্রে কি আর একটা টেস্ট করে অন্য কিছু করব, নাকি এখন আপনার মেডোরিনিয়াম বাদ দিয়ে আবার হাইড্রোতে চলে আসবো? আপনি ইএসআর ইএসআর এবং প্রস্রাব টেস্টটা আবার করান। আচ্ছা স্যার, এই এই মহিলার আগের একটা বাচ্চা আপনার প্রতিবন্ধী হয়েছিল, এখন সে গর্ভবতী 6 মাসের। তো সেক্ষেত্রে প্রতিবন্ধী যাতে না হয় এর জন্য কি কিছু করার দরকার আছে? পুরো হাইড্রোফোবিনাম ক্ষেত্র, হাইড্রোফোবিনাম, সরিনাম সব এক ডোজ এক ডোজ করে দিয়ে আসবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ওর সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আসসালামু ঠিক আছে। আলাইকুম স্যার। ইসলাম আব্দুর রহমান। আর ওই যে একটু পরামর্শ দিতেন, ওই বাচ্চা প্রসবের সময় ব্যথা কম থাকে অথবা ব্যথা ওঠে না, ডেড ওভার হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি একটু পরামর্শ দিতেন।